শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের পর্বে সরাসরি চ্যানেল স্টুডিও থেকে। এবং আজকে আমার জন্য খুব আনন্দের একটি দিন, কারণ প্রিয় মানুষদের উপস্থিতি আজকে রয়েছে বটে, এবং শুধু প্রিয় মানুষটা খুবই ইউনিক ধরনের একটা ব্যাপার আজকে ঘটতে চলেছে। আজকে বহুদিন বাদে একজন প্রিয় ব্যক্তিত্বকে সামনে পেতে চলেছে, এবং আজকে আনুষ্ঠানিকতার স্বার্থে তাদের পরিচয়টা এইভাবে দিতে হবে। আসলে তিনি একজন প্রযোজক, একজন মিডিয়া পার্সোনালিটি আমাদের দেশের, এবং সেই সঙ্গে আমাদের দেশের খুবই জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা, যাকে আমরা সবাই চিনি, সামিয়া জামান। সামিয়া আপা, স্বাগত। এবং সেই সঙ্গে আজকে আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন, আমাদের পরিবারের একজন সদস্য এবং ডকুমেন্টারি ফিল্ম মেকার এবং ফিল্ম মেকার অফকোর্স। আমাদের সঙ্গে রয়েছেন শবনম ফেরদৌসী। কি একটা আজব কারখানা বলেন তো, আজকে আমরা মানে আপনাদেরকে দুজনে একসঙ্গে পেয়ে গেলাম। এবং আজব কারখানা এই কারণে বলছি, আজকে আজব কারখানা নিয়ে আসলে কথা বলবো। আজব কারখানা একটা চলচ্চিত্র নাম, আপনারা ইতিমধ্যেই সবাই জানেন, এবং সেই চলচ্চিত্রটির প্রযোজক হচ্ছে আমাদের শ্রদ্ধা সামিয়া জামান আপা, এবং পরিচালক হচ্ছেন শবনম ফেরদৌসী। কেমন আছেন সব মিলিয়ে? আনন্দ, উত্তেজনা, টেনশন সবকিছুই হচ্ছে। আসলে ছবিটা মুক্তি পাচ্ছে এই শুক্রবার 12 তারিখ, এবং এই সময়টায় এত কিছু করার আছে। ছবিটা যে বানিয়ে ফেলেছি আমরা আগেই, কিন্তু এখন দর্শকের কাছে নিয়ে যাওয়ার যে শেষ দৌড়টা, এটা মানে এটার মধ্যে একটা ব্যাপার আছে। কিন্তু এখানে এসে খুব ভালো লাগছে, কারণ ছবি নিয়েই তো আছে কথা। একদম, গল্পটি একটি রকস্টারকে নিয়ে, এবং এই গল্পটি নিয়ে কাজ করতে গিয়ে আমাদের বাংলা লোকগীতির যতগুলো ডাইমেনশন আছে সেটি আবিষ্কার করেছেন আমাদের নায়ক, তিনি একটা জায়গায় বলেছেন। এই ব্যাপারে যদি একটু বলেন, ডিরেক্টরের কাছ থেকে শুনতে চাই। না, বাংলাদেশের লোকসঙ্গীতে তো অনেক ঘরানা, প্রায় হারিয়ে গেছে। গবেষণা বলছে প্রায় 100 রকমের লোকসঙ্গীত আছে। 100 কাছাকাছি মিল আছে এগুলোর মধ্যে, কিন্তু আলাদা আলাদা নাম আছে, অঞ্চল ভেদে নাম আছে। আমাদের ছবিতে তার সব রিভিল করা সম্ভব হয়নি, যতটা পারা গেছে, কারণ একটা জোন ধরে আমরা হয়তো এগিয়েছি। মানে বাংলাদেশ তো অঞ্চল ভিত্তিতে গান হয়, ফলে এই স্টোরির সাথে যে গানগুলো যায়, যারা যায় সেভাবে স্ক্রিপ্টটা করা। এটা হয়তো যদি সেকেন্ড পার্ট হয়, তখন হয়তো আরেক ধরনের গানগুলোকে আমরা আনার চেষ্টা করবো। এইরকম, এটা তো সব সম্ভব নয়। ফলে রকস্টারের গল্প, আমি বলতে চাই একজন শিল্পীর গল্প। কাহিনীটাকে সুন্দর রাখবার জন্য, দর্শকপ্রিয়তা রাখবার জন্য হয়তো রকস্টার ক্যারেক্টারটাকে বেছে নেওয়া প্রোটাগনিস্ট হিসেবে। আর যেহেতু সঙ্গীত নির্ভর, আর যেহেতু সঙ্গীত নির্ভর একটি অনুষ্ঠান করতে গিয়ে অভিজ্ঞতাটি আমার হয়েছিল, সেখান থেকে স্ক্রিপ্টটা আসলে আমার। সেটা কিরকম সঙ্গীতের অনুষ্ঠান করতে গিয়ে এই গল্পের কথা আসে? হ্যাঁ, রিয়েল লাইফ স্টোরি আসলে এটা। 71 টিভিতে আমি অনুষ্ঠান প্রধান হিসেবে আছি, ফলে আমরা সেই 12 বছর আগে 12 সালে বাপ্পা মজুমদারকে নিয়ে একটা শো করতাম, গানের টান। এই স্টোরিটা মিউজিক্যাল একটা জার্নি। তো ও প্রেজেন্টার, ও শহর থেকে যায় এবং এই ফোক আর্টিস্টদের সাথে মিট করে। তো সেখানে একদিন শুটিং শেষ হওয়ার পর সন্ধ্যা হয়ে আসছে, সামনে অবারিত ধান ক্ষেত, কচি ধান ক্ষেত, মার্চের প্রথম দিকের সন্ধ্যা। তো দূরে, অনেক দূরে একটা গাছ দাঁড়িয়ে আছে, এত বিউটিফুল সময়টা। সবাই চা খাচ্ছিল, তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দেখতে তো হঠাৎ করে মনে হচ্ছে আস্তে আস্তে এই ফিল্মটা দেখে ফেললাম। মানে ওই মাঠটা যেন আমার সামনে, সবসময় বলি সিলভার স্ক্রিন হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, শুনি। কিন্তু এটা হয়েছে। এবং ফিরতে ফিরতে আমি আমার কলিগদের সাথে আবার শেয়ারও করলাম যে এরকম একটা গল্প দেখতেছি। হ্যাঁ আপা, খুবই মজা, লিখে ফেলেন। তো সেই থেকে লেখা, এবং তার 1 বছর পরে অদ্ভুতভাবে আমি যখন আবার হাসান রাজা নিয়ে একটা কাজ করতে গেলাম সুনামগঞ্জে, ওই দিন ফিরেছি আমরা ভোরে, শুটিং মানে সারা রাত জার্নি করে। ওই দিন রোজার সময় ছিল, আমার মনে আছে রাতে খাবার পর আমি একটানে বসে, ভোর হলো, আজান দিল, 56টা সিকোয়েন্স লিখে ফেললাম একসাথে। সর্বমোট আপনার কি লেখালেখির অভ্যাসটা কবে থেকে ছিল বাই দ্য ওয়ে? মানে আমি অনেক ছোট থেকে। কত ছোট সেটা? আমি পত্রিকাতে আসলে আমার শুরু, মিডিয়ার সাথে আমার সম্পৃক্ততা ফিচার রাইটার হিসেবে। এই গল্পটি অনেকটাই অন্যরকম। মানে মিউজিক নিয়ে এরকম সিনেমা বোধহয় এর আগে হয়েছে কিনা আমি জানি না। সামিয়া আপা কি জানেন এরকম? আমাদের বাংলাদেশের সিনেমায়, এবং সেই অর্থে উপমহাদেশের একটু বড় করে বললে, সিনেমায় কিন্তু সঙ্গীত এবং সঙ্গীত মানে যারা চর্চা করেন তাদের জীবন, সঙ্গীত, এটা কিন্তু আমাদের একটা অন্তর্গত একটা থিম। তার কারণ হলো আমাদের জীবনেও সঙ্গীত খুব গুরুত্বপূর্ণ, সেটা আপনি শহরেই থাকেন আর গ্রামে থাকেন।
তবে যেটা এই সিনেমায় ডেফিনেটলি খুবই মানে বিশেষত্বটা হলো যেই বিভিন্ন ধরনের সঙ্গীত ঘরানার কথা বলা হচ্ছে, বিশেষ করে আমাদের লোকসঙ্গীত যারা চর্চা করেন তার খুব অল্প জনকেই আমরা এখানে আনতে পেরেছি। কিন্তু এক নম্বর তারা কেউ অভিনেতা নন, সুতরাং যারা শিল্পী তাদেরকেই আপনারা পর্দায় দেখবেন। এবং এই ধরনের একটু ডিটেইল ডকুমেন্টেশন যাতে বলে, মানে এত দীর্ঘক্ষণ ধরে একটা ফিচার ফিল্মে এই ধরনের গানের সমাবেশ এইটা কিন্তু কম। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা যেহেতু মানে চলচ্চিত্রের মানে পড়াশোনা বা সেগুলো নিয়েও আমরা জড়িত সবাই কোনো না কোনোভাবে, মানে একটা চলচ্চিত্রে যখন ডকুমেন্টেশন হয়, একটা শহর ঢাকা হতে পারে বা যে কোনো, বা কোনো একটা পেশা বা কোনো একটা গ্রাম বাংলারই রূপ, সেটার এক ধরনের একটা চিরন্তন একটা বিষয় আছে। সুতরাং সেটা আমাকে মানে অ্যাজ আ প্রডিউসার আমি মনে করছি যে চলচ্চিত্রেরও যেমন লাইফ অনেক দীর্ঘ, আমরা সবাই টেলিভিশনের মানুষ, কিন্তু চলচ্চিত্রটা কারণ মানে এক ধরনের থেকে যায়, স্ট্রেচ থাকে, ঠিক সেভাবেই আমাদের এই যে শিল্পীদেরকে আমরা ধরে রাখতে পারলাম এই চলচ্চিত্রে এবং তাদের যে শিল্পটাকে ধরে রাখতে পারলাম, এই ধরনের ডকুমেন্টেশন খুবই বিরল এবং সেটা এক ধরনের একটা ঐতিহাসিক ঘটনাই, মানে আপনি সেটাকে চিরকালের জন্যই আমরা সেলুলয়েডে বা এখন ডিজিটাল ফরম্যাটে পেয়ে গেলাম। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি যেগুলো হারিয়ে যাচ্ছে, যেমন ঘাটু গান এখন হারিয়ে যাচ্ছে, মানে লুপ্তপ্রায়। গাজীর কিস্সা যদিও আমরা ছবিতে খুব অল্প অংশ আছে, কিন্তু আছে আর ধরনটা কি। একটা জিনিস শুধু আমার ডিটেল রিসার্চটা করা আছে অনেক আগে থেকে। আমি যখন নাট্যকলার ছাত্রী ছিলাম সৈয়দ জামিল আহমেদের ছাত্রী হিসেবে, তখনই আমার এই বাংলা ফোক, তখন ওটা তো ফোক থিয়েটার হিসেবে, মজা হচ্ছে বাংলাদেশের ফোক থিয়েটার এবং ফোক সং খুব জড়িত একই সঙ্গে, মানে ফোক পারফরমেন্স যেটা বলি, থিয়েটার থেকে আসলে গানগুলো বের হয়, যেগুলো আমরা জনপ্রিয় গান শুনি যা তার বেশিরভাগ হচ্ছে থিয়েটারের একটা পালা গান। একটা পালা তো সারা রাত ধরে হয়, 6-7 ঘন্টা, তার থেকে কিছু কিছু গান। এবং এই কাজ করতে গিয়ে রিসার্চ তো বেশ লেগেছে, আমি প্রিটি শিওর, মানে এই ছবিটি করতে গিয়ে। হ্যাঁ, মানে আমার যেহেতু যে বললাম সেই ছাত্র জীবনে আমার যেহেতু জানা হয়ে গেছিল, মানে স্যারের একটা বই আছে অচিন পাখি, জামিল স্যারের, ফলে সেটাই তো একটা বিষাদ মানে রিসার্চ একটা অংশ এই মোটা। তারপরে বাংলাদেশে তো আছে, আর যখন শোটা করতে যাই তখন আমাদের তো 10-15টা, আমাদের আরো বেশি, আমি কেন বলছি আজ, মানে আমার অনেক 20-25টা আমাদের পর্ব আছে। গানের টানের পরের যেটা করা হলো আজব সুন্দর, সেখানেও তো একই রিসার্চে কাজে লেগেছে। এবং সামিয়া আপা, ইউ সিম টু বি এ ভেরি ডিপ অ্যান্ড থটফুল পারসন পজিটিভলি, এবং আমি জানি যে এই ছবিটির প্রযোজনা করতে গিয়ে হয়তো আপনাকে খুব বেশি বেগ পেতে হয় না, আপনি সাবজেক্টটাই হয়তো টপিকটা হয়তো পিক করেছেন ফার্স্ট, যে মিউজিক নিয়ে হয়তো কাজ হবে। আসলে যেটা শবনম বলছিল যে কাহিনীটা তার কাছে ছিল, সেটার জন্য প্রস্তুত হচ্ছিল। আমি ছবিটার সাথে জড়িত হই যখন এইবার ছবিটা মানে তৈরি তো করতে হবে, এবং তৈরি করার জন্য এখন আমরা যখন আবেদন করেছিলাম সেই তুলনায় এখন আরও বেশি করে, কিন্তু যা বাংলাদেশ সরকারের জাতীয় অনুদান কিন্তু এখন আমাদের চলচ্চিত্র তৈরির জন্য, বিশেষ করে যারা স্বাধীন ধারার চলচ্চিত্র করছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যত বিতর্কই করা হোক না কেন এটা নিয়ে, এটা বাস্তব যে অনেকেই ছবিটা করার সুযোগটা পাচ্ছেন, এই অনুদানটা পাচ্ছেন বলে। এবং আজকে 2024-এ এসে তো এটা বলা যায় যে এটা আমাদের কিন্তু ফিল্মের একটা মানে একটা নির্দিষ্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি ছবি তৈরির ব্যাপারে সিরিয়াস হন, সাধারণত আপনি অ্যাপ্লাই করবেন এবং হয়তো আপনি পাবেন এবং সেটা আপনাকে সাহায্য করবে। সুতরাং আমি প্রডিউসার হিসেবে যুক্ত হই এই প্রজেক্টের সঙ্গে যখন অনুদানে অ্যাপ্লাই করার বিষয়টা এলো, মানে যখন চলচ্চিত্রের জন্য মূলধন তোলা, লগ্নি, টাকা পয়সা জোগাড় করার ব্যবস্থাপনা, এবং শবনম আমরা যেহেতু সহকর্মী 71-এ, তো সেরকম একটা সময় কথা শুরু হলো। আমি ব্যাকগ্রাউন্ডটা জানতাম আমাদের অনুষ্ঠানের কারণে, তো সেই রকম সময় আমি যুক্ত হই। এবং এখানে দেখুন চলচ্চিত্রের কাহিনীও গুরুত্বপূর্ণ, যিনি করবেন তার ভিশনটাও গুরুত্বপূর্ণ। সুতরাং শবনমের এটার প্রতি যে তার যে একটা মানে মানে ভিতর থেকে যে এই বিষয়টা আসছে এবং বিষয়ের প্রতি তার যে একাগ্রতা এবং একাত্মতা, যদিও ফিকশন ফিল্ম করার অভিজ্ঞতা তার কম, এনিওয়ে সব কিছু মিলিয়ে আমি অ্যাপ্লাই করলাম জাতীয় অনুদানের জন্য। শবনম ফেরদৌসী পরিচালক এবং যেভাবে করে আবেদন করে আর কি, এবং আমরা অনুদানটা পেলাম। তো সেটাই হলো ছবিটার মানে যাত্রা শুরু হলো। কিন্তু ছবিটার আপনি যখন দেখবেন আপনি বুঝতে পারবেন এটার ব্যাপক মানে ব্যাপ্তিটা এত বেশি। এটা তো শুধু আমরা গ্রামে গিয়ে ওনাদের
কাহিনীটা দেখাচ্ছি না, সেটা একটা রকস্টারের জীবন, তার সঙ্গীত জীবন, আধুনিক ঢাকা শহর, সেখানকার মানে শহর এবং গ্রামের একটা বৈপরীত্য এবং কোনো জায়গায় মিল, এই পুরো জিনিসটা বাংলাদেশে বেশ অনেক জায়গায় আমরা শ্যুট করেছি, সব মিলিয়ে এটা বেশ একটা মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ বিশাল না হলেও বেশ ব্যাপক বড় ক্যানভাসের ছবি। তো সেটা তো আর অনুদানে হয় না, সুতরাং সেটারও কিছু সবকিছু মিলিয়ে আর কি ছবিটা আমাদের একটা বেশ একটা লম্বা যাত্রাই হয়েছে, কারণ শুটিং, তারপরে হলো কোভিড, তারপরে হলো ছবি শেষ করতে হবে, তারপরে 2022 অর্থাৎ 2 বছর আগে এটা স্বপ্নও বলতে পারবে যে আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমরা ছবিটা প্রথম দেখাই, একটা পুরস্কার পাই, নয়দিন ব্যাপী একটা মেলা হয়েছিল, ফেস্টিভ্যাল হয়েছিল। এবং আমরা একটু দর্শকদেরকে একটা পোস্টারটি দেখাতে চাই একটু প্লিজ। নিশ্চয়ই, একটু চলুন দেখে আসি। আজব কারখানা, সং অফ দ্য সোল, এটা থিমেটিক ওয়ান্ডারফুল, খুবই সুন্দর। মানে রকস্টারের নামটা যদি একটু বলেন, চরিত্রের নামটা সামান্য। রাজীব হাসান। রাজীব হাসান খুব কমন একটা নেম বাংলাদেশের জন্য, সেই জন্য আমি নামটা পিক করি। আচ্ছা। আর রাজীবের একটা ব্যাপার আছে, মানে রাজীব শব্দের অর্থ অনেকেই আমরা জানি না, কিন্তু অনেক কমন একটা নাম। রাজীব কিন্তু বাংলা সংস্কৃত থেকে আসা। রাজীব হচ্ছে পদ্ম ফুল। হ্যাঁ, তো একেবারে পঙ্কে যে ফুলটি জন্মায় তাকে রাজীব বলে। এটা যাদের নাম রাজীব তারাও জানে না। অনেক কিছু মিলিয়ে আসলে আমি এই নামটা পিক করি। পদ্ম শাপলার কাছাকাছি একটা জায়গা থেকে অন্য একটি নাম হতে পারতো, ফুয়াদ হতে পারতো, হাসান হতে পারতো, তা আমি রাজীব হাসানই রাখি আর কি চরিত্রটির নাম। আর পরমব্রত এই চরিত্রটিতে অভিনয়। পরমব্রতকে কেন আমরা পরমব্রতকে খুব ভালোবাসি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওনাকে কেন চরিত্রের জন্য পিক করলেন, কেন মনে হলো ডিরেক্টর জায়গায় দিতে? এটা আসলে আমাদের দুজনের জার্নি ছিল। আমরা একদম অনুদান পাওয়ার পর প্রথম কথা ছিল কে হবে এই রাজীব হাসান। আমরা একটা বছর বাংলাদেশে বেশ বড় ছোট মিলিয়ে চেষ্টা করেছি কাকে এখানে করা যায়, কারণ এটা তো বাংলাদেশের ছবি, অনুদান প্রাপ্ত। তখনও আমাদের মাথায় আসেনি আমরা ভারতীয় কোনো অভিনেতাকে নিতে পারি। তো আমরা শেষে আলোচনা করি অনুদান কমিটিতে, তখন হাসানুল হক ইনু ছিলেন, যে আমরা কি এটা পারি কিনা বাইরেতে, বলছে হ্যাঁ অনুমতি নিতে হবে। এই সময়টাতে আমাদের যেটা আসলে খুব দরকার ছিল, যেখানে আমি ফেল করে যাচ্ছিলাম, যে আমাদের রকস্টার তাকে খুব আরামসে গিটারটা বাজাতে জানতে হবে, এই অ্যাক্টর যিনি হবেন আধা মিউজিশিয়ান হতে হবে। এরকম নানা কিছু ঘুরতে ঘুরতে আমরা যখন পরমব্রতে আসলাম, সেখানে কিন্তু মানে যেটা ওনার পক্ষে চলে গেল জিনিসটা, মানে যেভাবে জিনিসটা হলো, সেটা হলো পরমব্রতের নিজের রিয়াকশন টু দ্য স্ক্রিপ্ট অ্যান্ড গল্প। সে যখন শুনলো এটা, উনি এখানে ঢাকায় তো প্রেস কনফারেন্সে বেশ দীর্ঘভাবে বলেই গেছেন যে উনি গল্পটা শোনার সাথে সাথেই তার মধ্যে একটা খুব পজিটিভ একটা রিয়াকশন হলো, মানে উনি করতে চাইলেন এটা। এবং এটা ডিরেক্টরের সাথে অভিনেতার যখন রিডিং গুলো হলো, না আমাদের প্রথমে টেলিফোনে একটা মিটিং হয়েছিল। আসিফ ইকবাল আমাদের আসলে পরমের সাথে যোগাযোগটা করে দেন। আসিফ ভাই আমাদের সাথে শুরু থেকে ছিলেন, মানে 3 মিনিট 5 মিনিটের কনভারসেশন। আমি স্টোরিটা শুধু বলেছি খুব ছোট করে, উনি শুনে বলেন এটা তো আমার গল্প। পরমেটা শুনে বলে এটা তো আমার গল্প। সিনেমাটা যখন আমাদের দর্শক দেখবে, দর্শকরা দেখলে বুঝতে পারবেন যে এটার মধ্যে তো চরিত্রের একটা আর্ক আছে, সে মানে অনেকটা একটা জার্নি আছে, সে অনেক এখান থেকে শুরু করে ওই পর্যন্ত যায়। তো সেখানে যে অভিনয় যেটা দরকার ছিল আমাদের, মানে গান হয়তো গাইতে পারেন ভালো, কিন্তু অভিনয়ের যে বিভিন্ন মাত্রা, বিভিন্ন মানে কি বলবো, তার মানে বিভিন্ন তারে অভিনয়টা হচ্ছে, বিভিন্ন স্কেলে অভিনয়টা হচ্ছে, কখনো উচ্চকিত, হ্যাঁ কখনো খুবই মৃদুভাবে অভিনয়টা হচ্ছে। এই এতগুলো লেয়ার্স, তার চেহারা, পর্দায় উপস্থিতি, সবকিছু মিলিয়ে ছবিটা এখন দেখলে মনে হয় যে হ্যাঁ পরবর্তী ও যে কথাটা বললো নিয়মিত বা ইনএভিটেবিলিটি, যে এখনকার যারা অভিনয় করছেন অনেকেই খুব ভালো অভিনেতা আছেন আমাদের বাংলা সিনেমার এদিকে ওদিকে সব জায়গায়, কিন্তু এই ছবিটার এই চরিত্রটার জন্য পরমব্রতর একটা মানে তাকে নেওয়াটা মানে খুব যুক্তিযুক্ত মনে হয় ছবিটা দেখে শেষ করার পর। এই অ্যাক্টরটাকে আসলে খুব মানে যিনি হতেন, পরম যদি না হয়, এই তার ক্যারেক্টারটাকে ভালোবাসতে হবে। পরমের মধ্যে একটা খুব ভদ্র সৌম্য, খুব মানবিক মিষ্টি একটা ব্যাপার আছে না, ফলে এইখানে পরম কিন্তু নিজেকে অনেক ভেঙেছে। এবং আমার মনে হয় কি ডকুমেন্টারি ফিল্ম মেকার হলে এইভাবে ডিটেইলিংয়ে কাজ করা যায়, মানে যদি বলি আর কি, এত সুন্দর করে দেখানো।
ডকুমেন্টারি ফিল্ম মেকার হিসেবে মানে ও তো শবনম তো জাতীয় পুরস্কার প্রাপ্ত ডকুমেন্টারি, সেটা ওই বিশেষ করে সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে যখন যে কাজগুলো হলো সেটা শবনম একটু বলতে পারেন মনে হয় ডিটেলে, প্লিজ আমরা শুনতে চাই যে সেটার মধ্যে যে আগের অভিজ্ঞতাটাকে ব্যবহার করা হলো। হ্যাঁ, ওই টিভি শোটা করতে গিয়ে যেটা হয়েছে, এই আমাদের যে লোকসঙ্গীত শিল্পীরা আছেন এবং স্থানীয়ভাবে যারা লেজেন্ড, ওখানে কিন্তু বাউল আমাদের শিল্পী যারা শহরে, আর কি, হ্যাঁ, হ্যাঁ। তারা কিন্তু তাদের অঞ্চলে বিগ স্টার, মেগা ওরে স্টার। বাবা, সেটা আমি জানি, গিয়েছি। আমাদের কোনো কিছুই করতে হতো না, যে একটা যে যখন শো হতো হাজার হাজার মানুষ ওখানে মাঠে দাঁড়িয়ে, যেখানে আমরা খোলা জায়গায় রাতে শুটিং করতাম হয়তো, তো তাদের যে ক্রেজ, এবং সেই ক্রেজটা কিন্তু আধ্যাত্মিক এক ধরনের, মানে এটা এরকম না আমাদের মতো এই না। গল্পটা এই গল্পটা আমার বলার প্রয়োজনটা বোধ হয়েছিল ওখান থেকে, যেটা আমি এখন দেখলাম যে ওখানে বাপ্পাকে চিনে না, হ্যাঁ, ওখানে হেলিম বয়াতে একজন কিতাব আলী হচ্ছে বিগ স্টার। হ্যাঁ, তো ওই বোধটা আমাকে নাড়া দিয়েছিল যে ঢাকা থেকে মাত্র 200-300 কিলোমিটার দূরে আলাদা একটা জগৎ আছে, যে জগৎটা নিয়ে আমরা এই যে এতগুলো মিডিয়া, জানি আমি তো না একজন হয়তো। মিডিয়ার মানুষ, তাই না? হ্যাঁ। তো আমার এক ধরনের একটা অপরাধ বোধ না, একটা রিয়ালাইজেশন হলো যে মিডিয়া আনঅ্যাড্রেস, তারা জানে না যে বাংলাদেশের কত বিগ বিগ স্টার আছে সারা দেশ জুড়ে। আমরা যাকে বলছি স্টার, সেই তকমাধারী হয়ে যাচ্ছে, কিন্তু 200 কিলোমিটার কতটুকু দেশ, সেই রিয়ালিটি, মানে আমাদের ঢাকায় বসে তৈরি করা মিডিয়ার রিয়ালিটি কাজ রিয়েলিটি করে উইথ না, পিওরিটি বলতে হবে, মানে ওই কাজ করে বনফাইড না, একেবারে। এটা সব একদম ব্যর্থ ওখানে গিয়ে, ঠিক আছে? ফলে আমরা এখানে ঢাকায় বসে আসলে নীতি নির্ধারক হয়ে বসে আছি, শিল্পীরা বলি, মিডিয়া বলি, সবাই মিলে, এতে বাংলাদেশের সাধারণ মানুষের কিছু কিছু যায় হচ্ছে না আসে না। আসলে। এবং এরকম তো অনেকের সাথে নিশ্চয়ই আপনার দেখা হয়েছে। অনেক, এবং তারা আমার আসলে খুব বন্ধু, হয়তো 80 বছর, কিন্তু মানে আপনি না ওনাদের সাথে বসলেই তফাৎটা টের পাবেন যে আমরা কত ক্ষুদ্র এবং তারা আসলে কত বড় এক একটা ভান্ডার, এবং কত সহজ তাদের জীবন, খেতে পায় না, অভাব লেগে আছে, ঘর দোরের চেহারা দেখলে আপনার কষ্ট হবে, ভালো লাগবে না হয়তো, কষ্ট পাবেন। হ্যাঁ, কিন্তু তিনি যখন সারাদিন, কেউ কেউ শ্রমিক আছেন, কৃষি কাজ করেন, রাজমিস্ত্রি কাজ করেন, তখন যখন স্টেজে উঠেন তখন তার যে ক্ষমতা, মানে ওটা না আপনাকে কাঁপিয়ে দেয়, মানে তখন মনে হয় যে মানে কে রাজা কে প্রজা, ঠিক আছে? এই জায়গাগুলো আমাকে আসলে হর্ন করেছিল, যে আমার হচ্ছে এই জিনিসটা, আমি যেহেতু একজন ফিল্ম মেকার, আমার এটা দেখানো উচিত আমাদের মানুষকে। আমি আপা, অ্যাপ্রিসিয়েশন ইজ সামথিং দ্যাট আমাদেরকে মোটিভেট করে মারাত্মক রকমের সব ক্ষেত্রেই, এবং কলিগরা যখন কলিগকে করে, কোনো সিনিয়র কলিগ যখন জুনিয়রকে যখন অ্যাপ্রিসিয়েট করে কোনো কাজের ক্ষেত্রে বা একটু পুশ করে, দ্যাট ইজ অ্যামেজিং। সেই জায়গাটিতে অ্যাজ এ ফিল্ম মেকার তাকে আসলে কোন জায়গাটা আপনি চিন্তা করলেন, গল্প শোনার পরে কি মনে হলো যে না এটা ওই বানাবে? আমি নিজেও কিন্তু ডকুমেন্টারি নিয়ে অনেক কাজ করি, ডকুমেন্টারি ফিল্ম মেকারদের ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কাজ করি, যে এই বিভাজনগুলো, যেটা ডকুমেন্টারি আগে ছিল তথ্যচিত্র, এটা ন্যারেটিভ, এটা অ্যানিমেশন, এই সমস্ত বিভাজন আসলে এখন নাই বললেই চলে। মানে আমরা করে রেখেছি আমাদের পুরস্কারের সমস্ত স্বার্থে, কিন্তু দৈর্ঘ্য দিয়ে আজকাল ছবি দেখা হয়। আপনার একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের বড় হলে এটা ফিচার ফিল্ম, তার থেকে ছোট হলে শর্ট ফিল্ম, তার থেকে আরও ছোট হলে কিছু একটা। তো এইখানে এই ছবিটার মধ্যেও সেটা আছে, এবং আমি বারে বারে যেটা শবনমকে বলার চেষ্টা করেছি এবং এখনও বলি, যে তুমি কিন্তু একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ফিল্ম মেকার। এটা সত্যি কথা যে একটা সত্যিকার বা একটা ফিচার ফিল্ম করতে গিয়ে, যেখানে ফিকশন ন্যারেটিভ আর কি, মানে ছবির গল্প সহ ছবি করতে গিয়ে যেই ধরনের চ্যালেঞ্জ, মানে স্ক্রিপ্টটাকে যেহেতু আমি ওখানে তুলছি, আর যেখানে ডকুমেন্টারিতে এটা বেশি হয়, এডিটিংয়ের টেবিলে গল্পটা বেশি তৈরি হয়, সেইটার তো কিছু চ্যালেঞ্জ তাকে ফেস করতেই হয়েছে, অ্যাক্টার্সকে বলা বা মানে ডিরেকশন, এই সমস্ত ব্যাপারে। কিন্তু সিনেমার মানে সেটা ডকুমেন্টারি হোক আর গল্পের ফিকশনই হোক, সব কিছুর মধ্যে এক ধরনের একটা গল্প বলারই একটা আর্ট থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই যে অভিজ্ঞতার ভান্ডার, সেটা ছবিতে আসা উচিত। এবং যেটা আমি খুব মানে আনন্দিত দেখে, এবং এটা আপনারাও দেখবেন, যে যেহেতু আমরা রিয়েল লাইফ ক্যারেক্টার, সত্যিকারের জীবনের মানুষকে নিয়েও, মানে তারা ছবিটা একটা বড় অংশ, বা বলা যায় তারাই নায়ক, হ্যাঁ, সেই তাদেরকে তুলে ধরার ক্ষেত্রে শবনমের ওই যে ইয়েটা, সেই যে অভিজ্ঞতাটা, সেটা খুব ভালো কাজে এসেছে। আর এটা হলো ওর অনেক ডিটেইল ছিল, যেগুলো আসলে ছবিটা না দেখে বলা মুশকিল, যেমন শহর এবং গ্রামের ট্রিটমেন্ট,
জাস্ট মানে ক্যামেরা ইস, I ফ্রেমিং এর can't ক্ষেত্রে wait. Right. হ্যাঁ এই জিনিসগুলো আলাদা। আপনি যখন শহরে আসবেন তখন একভাবে আপনি দেখছেন, যখন আপনি গ্রামে থাকছেন তখন আরেকভাবে দেখছেন, এবং কোনোটার মধ্যে খারাপ ভালো না, ইটস জাস্ট আপনার ইয়েটাই Difference টা হ্যাঁ বোঝানো ডিফারেন্সটাই চলে আসবে। এই ধরনের কিছু ডিটেলের কাজ আছে ছবিটাতে। আর আরেকটা হলো যে তারপরও অবশ্যই এটা প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ফিকশন ছবি Film, শবনম জি। ফেরদৌসির। তো সেটার একটা নিজস্ব গ্রামার, একটা নিজস্ব চ্যালেঞ্জ তো আছেই, সেটা মানে অস্বীকার করা যাবে না। কিন্তু তারপরেও আমি বলবো যে একজন সেই অর্থে অভিজ্ঞ মেকারেরই ছবি, সেটার মানে ছাপ পুরো ছবিটাতে কিন্তু ছড়িয়ে আছে। এবার একটু আসি যে গানের ব্যাপারটা, গানের বিষয়ে আসলে কতগুলো গান এই সিনেমায় দেওয়া হচ্ছে এবং কি কি গান রয়েছে, অনেক ধরনের তো বলছি, কিন্তু কি ধরনের আসলে গান রয়েছে সেখানে যদি একটু ছোট্ট করে আমাদের দিতে পিওর রক আছে 3-4টি, এবং সেগুলো হচ্ছে হেলাল হাফিজ, আমাদের যে বিখ্যাত কবি হেলাল ভাই, আমার খুব কাছের মানুষ, খুব স্নেহ করেন, ফলে আবদার করে আমরা গিয়েছিলাম আর কি, আমি আর সানাতা। যদি আমরা চুক্তি করেছি 4টে উনার কবিতাকে আমরা গান চারটে করেছি, মৌলিক কবিতা ওনার, জি। উনার যে মৌলিক কবিতা এবং বেশ সুপরিচিত কবিতা। যেগুলো, Okay. হ্যাঁ, কষ্ট নেবে কষ্ট, আচ্ছা, এটাকে আমরা আমরা, সারপ্রাইজ রাখি, না বলি দেখবে এটা আমাদের রক হয়েছে। অলরেডি জানা ওকে সবাই। ওকে হ্যাঁ। ওকে। আপনার প্রথমে যে টিজারে যে হ্যাঁ। গানটা শুনলেন, ওটা তো উনারই একটি বিখ্যাত কবিতা। তো সেটা করেছে গৌরব। একটা ইন্ডি ব্লুজ আছে, ফিউশন আছে, আর ফোক তো আছে। 12 তারিখ রিলিজ হচ্ছে, একটু সামিয়া আপনি যদি বলে দেন, প্রযোজকের পক্ষ থেকে শুনতে চাই যে কোথায় কোথায় রিলিজ হচ্ছে, কেমন ভাবে রিলিজ হচ্ছে, দর্শকদের যদি একটু বলেন। ঢাকায় আমাদের যারা, আপনি তো জানেন যে বসুন্ধরা সিনেপ্লেক্সেই এই ধরনের ছবি আসে, সেখানে আমাদের দিনে 3বার দেখার সুযোগ আছে। Okay. শো আছে, 3টা শো আছে, সকালে, দুপুরে, বিকেলে এবং বিকেল, সন্ধ্যায়। আর সনি মিরপুরে সনি যে সিনেপ্লেক্স, সেখানেও আছে 2টো শো, দুপুর 2:15 এবং সন্ধ্যা 7:30টায়। আর লায়ন্স সিনেমা হলে নারায়ণগঞ্জে? হ্যাঁ, নারায়ণগঞ্জ জাস্ট পুলটা পার হলেই জি। তো ওখানে ছবিটা দেখা যাবে। আমি শো টাইমটা এখনই বলতে পারছি না, নিশ্চয়ই আমরা কিন্তু ওখানে জানাবো, দেখা যাবে। অবশ্যই দর্শকদের জানাবো। আর এছাড়া আমাদের ব্লকবাস্টার, যমুনা ব্লকবাস্টারে দেখা যাচ্ছে এই দিককার দর্শকের জন্য। আর চট্টগ্রামের দর্শকরা সিলভার স্ক্রিনে দেখতে পারবেন ছবিটা। Okay. সিলভার স্ক্রিন একটা যে সিনেমা হল আছে, এগুলো দিয়ে আপাতত আমরা জার্নিটা শুরু করছি, তারপর দর্শকরা আরো বেশি করে দেখতে। নিশ্চয়ই নিশ্চয়ই। সামিয়া আপা, থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ইজ আ ভেরি ইউনিক ডে ফর মি। এই গল্পটি অনেক অন্যরকম ছিল আমাদের জন্য, আজকের আড্ডাটি, এবং পাঠক সমাবেশ আপনাদের জন্য 2টি বই উপহার রেখেছে, সো প্লিজ অ্যাকসেপ্ট ইট। থ্যাংক ইউ সো মাচ। এবং পাঠক সমাবেশ তো আমাদের খুব প্রিয় জায়গা। ধন্যবাদ আবারও আমাদের সঙ্গে আজকে আড্ডা দেওয়ার জন্য। আমি সেই সঙ্গে আসলে ধন্যবাদ, কৃতজ্ঞতা যেটাই হোক, এটা আমি ফর্মালি বলা হয়নি কোথাও, তবু আপা আছে এই শোতে, আমি আসলে এটা করতেছি যে আপা সঙ্গেই আসলে করার আমাদের প্রথম শো। যে আমি একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার ছিলাম, ফিকশন ফিল্ম একটা বড় ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। ক্যানভাস, হ্যাঁ। তো আমার মতো একজন ডকুমেন্টারি ফিল্ম মেকারকে একটা ফিকশন, তাও খুব কনভেনশনাল স্টোরি নয়, খুবই উনি unconventional। যে প্রডিউস করতে রাজি হয়েছেন, সেটা নিয়ে আলাদা একটা সেজন্য আলাদা একটা আজীবন- ইয়া লাগবে, আলাদা একটা episode আজীবনের লাগবে। এটা কৃতজ্ঞতা। অ্যাজ এ প্রডিউসার উনি যে পুরো ধকলটা সামলে গেছেন, তা নাহলে ছবি বানানো সম্ভব ছিল না। এখানে আমি সাগর ভাইয়ের কথা বলবো, আমাদের চ্যানেলের এবং ইমপ্রেসের কর্ণধার। উনি খুব সম্প্রতি আমাকে, পরমব্রত যখন ঢাকায় ছিলেন তখন একটা কথা বলেছেন, যেটাকে আমি খুব একটা মানে কথাটাকে আমি গ্রহণ করেছি, যে আমি এই যেরকম প্রযোজক সুলভ অনেক কান্নাকাটি করছি আর কি, বেসিক্যালি যে কি হবে, ছবি দর্শক দেখতে আসবে কিনা, ছবির প্রতি আমার নিজের সম্পূর্ণ আস্থা, শবনমের প্রতিও আস্থা, কিন্তু দর্শকের কাছে নিয়ে যাওয়া এটা আমার কাজেরই একটা অংশ। উনি যেটা খুব সুন্দর করে আমাকে বললেন যে সামিয়া, ছবিটা তো আপনি শেষ করেছেন, ছবি কিন্তু এটা একটা দারুণ ব্যাপার। আমি শবনমকে এটা সবসময় বলি, আমাদের ছবি শেষ, আমাদের ছবি সিনেমা হলে ইনজেস্ট হয়ে গেছে, আমাদের ছবি ফেস্টিভ্যালে সব ঘুরে এসেছে, এক অর্থে কিন্তু আমাদের অ্যাওয়ার্ড পেয়েছে অনেকগুলো, আমাদের দায়িত্ব কিন্তু শেষ। এখন একটা ছবির নতুন একটা যাত্রা শুরু হচ্ছে দর্শকদের সঙ্গে আর আপনাদের সঙ্গে, মানে মিডিয়ার সঙ্গে। এইখানটায় এসে কিন্তু আমাদেরকে এখন স্টেপ ব্যাক করতে হবে, আর ছবিটা তার নিজের সত্যিকারের যাত্রাটা শুরু করবে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং আমরা কিন্তু আবারও আসছি, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, একটু পরে আবারও ফিরছি তার কথন অনুষ্ঠানে অন্য কোনো গেস্ট নিয়ে, আমাদের সঙ্গে যুক্ত থাকুন।